আজকে আমার অতিথি তিনি এখন বিভিন্ন ক্ষেত্রেই তাকে আমরা সামনের সারিতে দেখি ভালো কাজে, সবসময় ভালো কাজে তাকে আমরা দেখতে পাই। আজ আমার অতিথি অনন্যা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। প্রথমেই জিজ্ঞেস করি যে আজকে আমরা যে কারণের জন্য কথা বলতে এসেছি, যে সামনেই তোমার নতুন ছবি আসছে করবো, এবং খুব আশ্চর্যভাবে যে এখানে নামটা গৈরিকা, সবুজ শিবিরের গৈরিকা, আমরা তাকে পর্দায় দেখব, খুব ভালো। তার থেকেও বড় কথা যেটা, এই চরিত্রটা একজন সাংবাদিকের। তা সেই চরিত্র গৈরিকাকে আমি বলি, গৈরিকা যদি আজকে এইদিকে থাকতো, নিজেকে প্রথম প্রশ্ন কি করতো? এটা অন্যরকম, এটা চ্যালেঞ্জিং, এবং অতটা প্রথমেই যে এটা কন্ট্রোভার্সাল কথা, সুতরাং সবুজ না গেরুয়া সেই নিয়ে নামটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে ওই জন্য, যে এক্ষেত্রে অবশ্য পরিচালককে জিজ্ঞেস করতে হবে বাই গৈরিকা, বুঝেছেন? হ্যাঁ, যে একদম অন্য কিছু নাম হতেই পারতো, কেন গৈরিকা? আসলে এটা একটা পোর্টাল, একটা হাউস, এটা এটা সাংবাদিকতার প্রতিষ্ঠান, যেখানে আমি একজন চিফ এডিটর এবং আমার সঙ্গে আরও যারা জার্নালিস্ট আছেন, যেটা রিয়া অর্থাৎ লহমা ভট্টাচার্য এবং অর্পণ সান্যাল ঘোষাল, ওরা দেখেছে আমাদের টিম, যেটা কর্পূর নামটা শুনেই তো খানিকটা বোঝা যাচ্ছে যে এটা একটা ডিসঅ্যাপিয়ারেন্স বা নিখোঁজ, তার একটা গল্প, যদিও এটা সত্য ঘটনার অবলম্বনে দীপান্বিতা রায়ের অন্তর্ধানের নেপথ্যে গল্পটিকে বেস করে, বা স্টিল ইটস আ রিয়েল ওয়ার্ল্ড ইভেন্ট। সুতরাং তার সঙ্গে ফিকশন, কল্পনার মিশিয়ে একটা গল্প, আউট অ্যান্ড আউট আ পলিটিক্যাল থ্রিলার। সুতরাং সেক্ষেত্রে সাসপেন্স, সেক্ষেত্রে হানি ট্র্যাপ, মানি, করাপশন, পাওয়ার সব আছে। এবার আমার যে ক্যারেক্টারটা, অর্থাৎ একটি সংবাদ মাধ্যম, যাদের মাধ্যমেই গোটা ঘটনাটা, ডিসঅ্যাপিয়ারেন্স, নিখোঁজ হওয়াটা রিভিল হয়। সুতরাং এটা একটা চ্যালেঞ্জ, এবং গোটা গল্প জুড়েই একটা উইমেন সেন্ট্রিক গল্প, এবং সেক্ষেত্রে যাকে নিখোঁজ হচ্ছেন তিনিও একজন মহিলা, যারা খুঁজছেন তাদের মধ্যে আমি এবং আমার সঙ্গে রিয়া, যেটা গৈরিকা করেছেন, এবং টিম, সেখানেও মহিলাদের পাল্লা ভারী, মহিলা ক্যারেক্টার। কিন্তু এক্ষেত্রে আমি একটা জিনিস যেটা বলবো, যে আজকে যদি আমি গৈরিকা যদি অনন্যা বন্দ্যোপাধ্যায়কে ইন্টারভিউ করতে বসতো, তাহলে অনন্যার কাছে গৈরিকা সাংবাদিক হিসেবে প্রথম প্রশ্ন কি করতো? প্রেক্ষাপট কি কর্পূর? প্রেক্ষাপট যদি কর্পূর হয়, তাহলে যে সমস্ত, অর্থাৎ নিখোঁজের রহস্যে যে সময় যারা 90 দশকে দায়ী ছিলেন, তাদের তো কাছাকাছি যাওয়ার একটা সুযোগ হয়েই ছিল একদম। সুতরাং সে জায়গা থেকে খুব পরিষ্কার করে জিজ্ঞেস করতাম যে এইরকম একজন, এটা কি যাকে নিখোঁজ হলো তিনি একজন নারী, সেটা কি পুরুষ হলেও হতো? তাকে কি এরকমভাবেই লোপাট করা দেওয়া সহজ হতো না? শুধু মহিলা বলেই এতখানি দায়িত্ব নিয়ে একটা গোটা একটা দল অথবা রাজনৈতিক দলই বললেই ঠিক হবে, তাকে যে পরিচালনা করছিলেন, যে কোয়ালিটি এবং যে সাহস দেখিয়ে সে জায়গায় পৌঁছেছিল, রাতারাতি দলের কিছু মানুষ বা রাজনৈতিক দলটির কোনো রকম সমস্যা হওয়াতে তাকে যে একেবারে কর্পূরের মতন উবে যেতে হলো, সেটা কি পুরুষ মানুষ হলেও হতো? তাহলে এবারে আমি সেই, যেহেতু আমাকে সিনেমার সাংবাদিক গৈরিকা যে রাস্তাটা দেখালো, তো সেই রাস্তাতেই আমি বলি যে অনন্যা বন্দ্যোপাধ্যায় কি মনে করে যে মনীষা মুখোপাধ্যায়, যিনি আসলে নিখোঁজ হয়েছিলেন সিনেমায় মৌসুমী সেন, সেটা কি সত্যিই পুরুষ হলে হতেন না বলে মনে করেছে? ডেফিনেটলি হতেন না। সুতরাং মহিলা মানে সফট টার্গেট, এবং আমি রাজনীতি করে দেখেছি, শুধু রাজনীতি নয় অতনুদা, এটা প্রত্যেকটা প্রফেশনাল ক্ষেত্রেই দেখেছি, যেখানেই মেয়েরা কাজ করছেন তাদের যে খুব একটা সর্বত্রই কেক ওয়াক করছে এমনটা তো নয়। সুতরাং সে জায়গায় যে এখন নারী স্বাধীনতা নিয়ে এত কথা বলি বলে যে তাদের এগিয়ে দেওয়া হচ্ছে তাও না, কিন্তু লড়াই যে একেবারেই তারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁতে দাঁত চেপে করছে। সুতরাং খুব যে সহজেই একটা জায়গা মহিলা বলেই করে দিচ্ছে, অর্ধ নারীশ্বর অর্ধ আকাশ, এইসব কথা যে বলছি, সেটা যে বাস্তবে খুব যে সহজ এমনটা না। উদার আকাশ নন ব্যাপারটা, একেবারেই তাই। সুতরাং সেখানেও যুদ্ধ করে
এবং লড়াই করেই জায়গা অর্জনের যে লড়াইটা, সেটা তো একই রকমভাবে পুরুষ এবং মহিলাকে করতে হচ্ছে। হয়তো তার সেলিব্রেশন অন্যরকম হচ্ছে, কিন্তু লড়াইটা কিন্তু আছে, সেটা উপরের দিকেও যেমন আছে, আবার একেবারে তৃণমূল স্তরেও আছে, মানে নিচের দিকেও আছে। একদম। আর আমরা ট্রেলারে যেটা দেখি, এই দুদিন আগেই যে ট্রেলার আমরা দেখলাম, তাতে একটা জায়গায় দেখলাম যে গৈরিকার চরিত্র একটি প্রশ্ন করছে যে তাহলে এক্সক্লুসিভটা আমরাই পাচ্ছি তো। তাই এতদিন রাজনীতি করার সূত্রে এই সাংবাদিকদের থেকে এরকম অফার কি নর্মালি আসে, যে অনেক ক্ষেত্রে এক্সক্লুসিভ তারাই পাচ্ছেন কিনা সেই নিয়ে কি কোনো একটা, ওইটার মধ্যে কি কোনো দেখা কিছুর ভাবেই জিনিসটা বলা হয়েছে, না অরিন্দমদা যেরকম বলতে বলেছেন সেরকম? না, বিষয়টা তো এটা তো ঠিক যে এখন সংবিধানে সংবাদ মাধ্যম এখন চতুর্থ স্তম্ভ বলা হয়। সেক্ষেত্রে আমরা যে কর্পূরের প্রসঙ্গে আসলে 90 দশকের গল্প অবলম্বনে, কিন্তু 21-এ এসে দাঁড়িয়ে দেখেছি সংবাদ মাধ্যম যথেষ্ট সোচ্চার এবং তারা গঠনমূলক ভূমিকাও নেন, এবং অনেক সময় হয়তো নেনও না। এটা তো দেখেইছি যে আমি সব সংবাদ মাধ্যম বলছি না, বেশ এরকমও দেখেছি তারা হয়তো সত্যি খবরটা, অথবা যেটা কনস্ট্রাকটিভ, আবার এরকম তো ঘটনা হয়, উল্টোটাও হয়। উল্টোটাও হয়, এটাই বলছিলাম। সুতরাং সে জায়গা থেকে, এবং এখন তো সংবাদ মাধ্যমের খবর প্রচার করার ধরনটাও বদলে গেছে। আগে যেটা শুধুই খবর হতো, এখন আমি এটাও দেখেছি যে তারা তাদের মতামতও দিচ্ছেন। হ্যাঁ, সুতরাং এবং শুধু এবং মতামত অনেক নয়, ক্ষেত্রেই ইনফ্লুয়েন্সও করছেন। আড়াআড়ি ভাবে ওপিনিয়নেটেড তারা হচ্ছেন, সেটা তো হচ্ছেই। এটা তো খুব আগে দেখিনি, অন্তত 90 দশকের গোড়ায় যেটা নিয়ে কর্পূর ছবি, সেখানে কিন্তু সেরকমটা দেখিনি। সেখানে দেখেছি সত্যটাই তারা রিভিল করার কাজটাই করছে। এখন কিন্তু তারা একটা ইনফ্লুয়েন্সের কাজও করছেন, তারা নিজেদের আড়াআড়ি ভাগও করে ফেলেছেন, এবং অনেক সময় যেটা বাজারে বেশি চলে সেই ধরনের খবর পেশ হচ্ছে, মানে খুব সমাজ এবং জাতির জন্য খুব যে কনস্ট্রাকটিভ গঠনমূলক খবর, যেগুলো হয়তো তেমন বিকোয় না, সেই খবরগুলো চেপে যাচ্ছে, এটাও তো হচ্ছে। এবং যে খবরগুলো দেখালে হয়তো ওই ওই একটু বিনোদন গোছের সুবিধা হচ্ছে লোকজনের, এবং ব্যক্তিগত খবরও এখন বেশি হচ্ছে। সুতরাং সেইগুলো তো একটা দিক, সেইগুলো তো অন্য রকম ভাবেই চলছে। সেটা তো হচ্ছেই। আর আমরা একটা জিনিস রিসেন্টলি না, বেশ কিছুদিন ধরে আমি অন্তত দেখছি যে মানে অনন্যা বন্দ্যোপাধ্যায় তার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল, সেটাকে খুব ভালোভাবে ইউজ করেন তিনি। সেটাকে বিভিন্ন সময় বিভিন্ন লাইভ করে তার প্রয়োজনীয় যেটুকু তথ্য তার মানুষজনদের দেওয়ার, সেটা তিনি দিয়ে দেন, এবং সেটা খুব পজিটিভ ইউজ যেটা করা হয়। এবারে আমি এটা যদি জিজ্ঞাসা করি যে আজকে যে সময়ের গল্পের ভিত্তিতে আজকে কর্পূর হচ্ছে, মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান, সেই সময় যদি সোশ্যাল মিডিয়া সত্যি এত স্ট্রং থাকতো, তাহলে কি 2026-এ এসে কর্পূর সিনেমাটা হওয়ার প্রয়োজন হতো? বোধহয় না। সমাজ মাধ্যম, যেটা বলছিলাম যে এতটা বেশি তৎপর তখন তো ছিল না মিডিয়া, যে এখন আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসাবে যে মিডিয়াকে আমরা বলছি, তখন কিন্তু 90-এর গোড়ায় এটা ছিল না। সুতরাং এখন তো কোনো ঘটনা ঘটলে সেটা যেমন কর্পূরের মতন ছড়িয়ে পড়ে সহজেই, এবং সেটা শুধু তো পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ না, প্যান ইন্ডিয়ার বাইরেও বলছি, ইন্টারন্যাশনালি প্রত্যেকটা খবরই তো হাতের মুঠোয়, এবং সেটা মিনিটের মধ্যে। একদম। সুতরাং সেইটার সুবিধা তো ছিল না। সেটার যেমন প্রত্যেকটা জিনিসেই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, তো বিজ্ঞান ছোটবেলায় পড়েছি, অভিশাপ না আশীর্বাদ, সেরকম সংবাদ মাধ্যমের তৎপরতা সেটারও ভালো এবং মন্দ দুটোই আছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরও যেমন ছড়িয়ে পড়ে, তাতে করে মানুষের অসুবিধা হয়, মানুষ একটা ভুল খবর জানে, সেরকম সঠিক খবরটাও তো আপনার কাছে চলে আসছে, এটারও তো দিক রয়েছে। সুতরাং সেটা যদি হতো, তাহলে কর্পূরের মতন হয়তো মনীষা মুখার্জিকে সেইভাবে উবে যেতে হতো না। এটা তো একটা পজিটিভ দিক বটেই। আর একদম এবার একটা পলিটিক্যাল প্রশ্ন করছে যে একটা ন্যারেটিভ যেটা হয়েছে আগের দিনে ট্রেলার লঞ্চের দিনে, অরিন্দমদা নিজেও বলেছেন যে আমি তিনজনকে, ব্রাত্যদাও বললেন যে আমাদেরকে ব্লক করে ডাকা হলো, যেহেতু তিনজন মানুষ একদম প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। একটা ন্যারেটিভ ইতিমধ্যেই চালু হয়েছে যে যেহেতু এই ঘটনাটা বাম জমানা, এবং কোট আনকোট শোনা যায় যেহেতু তার মধ্যে বাম দুজন নেতার নাম ইনভলভ ছিল, সেইটা আজকে
26-এর ভোটের আগে কাউন্টার ন্যারেটিভ হিসেবে সেই ছবিটাকে সামনে আনা হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। প্রোপাগ্যান্ডিস্ট ছবি যদি কেউ বলে, আমার তাতে আপত্তি নেই। সেই হিসেবে দেখলে অনেক সময় বলা হচ্ছে যে ধুরন্ধর অলসো ইজ আ প্রোপাগ্যান্ডিস্ট ছবি। অনেক সময় প্রোপাগ্যান্ডিস্ট ছবি হয়, কিন্তু এর আমি আগেও তো এটাকে দেখেছি, প্রোপাগ্যান্ডিস্ট উড়ি ছবি দেখেছি, হিসেবে কাশ্মীর ফাইল দেখেছি। এবং সেটা নিয়ে যদি কারোর অসুবিধা না থাকে, তাহলে যদি সত্যিই, আমি বলছি না যে কর্পূর প্রোপাগ্যান্ডিস্ট ছবি, কিন্তু যদি হয়ে থাকে তাতে আমার অসুবিধা নেই। আমার মনে হয় মানুষের অসুবিধা থাকার কথা নয়। কিন্তু এইটা প্রশ্নটা যেটা উঠছে বারবার, যে আজকে কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং অনন্যা বন্দ্যোপাধ্যায়, তারা যতটা আজকে, এটা যেহেতু বাম আমলের শিক্ষা দুর্নীতির একটা ব্যাপার উঠে আসছে, তারা তাতে অভিনয় করতে রাজি হলেন। এই ঘটনাটা যদি এই সময়ের ভিত্তিতে কোনো তৈরি সিনেমা হতো, তাতেও কি তারা রাজি হতেন? না তারা তখন ভাবতেন যে সেক্ষেত্রে কি অভিনয় সত্তাটা, অভিনেতা সত্তাটা সম্পূর্ণ আলাদাভাবে তাদের কাজ করতো, না তখন রাজনৈতিক সত্তা তাদেরকে আটকাতো? এখন সেটা তো সেই প্রসঙ্গে এটা সেই এটা উত্তর সময়ে দিতে না চাইলে নাও দিতে পারে। না, আমি বলছি দেখুন, এই মানে এখনের সময় কি করতাম সেটা তো সিচুয়েশন এলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি তো ভবিষ্যতের কথা ভেবে উত্তর দেওয়া একটু মুশকিল, যে আমি একদম। সেই সময় কি করতাম। মানে ঘটনাটা ঘটতে হবে, পরিচালককে অফার করতে হবে, এবং আপনার ক্যারেক্টারটাও আপনার মতন হতে হবে, তবে তো গিয়ে একটা চরিত্রে সই করা এবং করা, একদম। অর্থাৎ আপনার সম্মতি নেওয়া এবং এগিয়ে যাওয়া। এই যাত্রাপথের পিছনে তো অনেকগুলি ইফ অ্যান্ড বাটস থাকে, যে ঘটনা ঘটতে হবে, পরিচালককেও এরম ভাবে প্রেজেন্ট করতে হবে, তো এগুলো তো কোনোটাই ঘটেনি অতনুদা। একদম। সুতরাং সেই জায়গা থেকে আজকের মানে সময়ে দাঁড়িয়ে কি করতাম সেটা তো সম্ভব না। সেটা তো যখন ঘটবে, যখন এই ধরনের কোনো নাট্য রূপ হবে বা চিত্ররূপ হবে, বা এরকম কোনো পরিচালক এসে অফার করবেন, স্টোরি টেলার, তখন সেটা ভাবতে পারবো। তবে একটা জায়গায় মানে তোমার কি মনে হয় যে রাজনীতি ব্যাপারটা এতটাই আমাদের মধ্যে ছড়িয়ে গেছে, যদি আমরা আজকে যেটা একটু আগে যে কথা বললাম, যে যেরকম ভাবে কেরালা ফাইলস হয়েছে বা কিছু, তার কোনো বই ছিল না, কোনো গল্পের থেকে হয়নি, সেটা তারা একদম রাজনীতিকে কেন্দ্র করেই করেছেন। এখানে একদম আদ্যপ্রান্ত একটি বই আছে, তারপরেও মানুষ সেই বইটাকে না সামনে রেখে বারবার রাজনীতি নিয়ে চলে আসছে, যে এটা এই ঘটনা অবলম্বনে, তারা বইটাকে পুরোপুরি ভুলে যেতে চাইছে। এই এতটা পলিটিক্যাল ইনক্লিনেশন মানুষের মধ্যে এখন কেন এলো বলে মনে হয়? মানুষ কি এখন ব্যাপারটা বুঝতে চান না? না এটা তো পরিষ্কার বলাই যায় যেটা একটা বইয়ের গল্পের অবলম্বনে বানানো ছবি, যেই থাকুক তবে। না, এর পিছনে একটু খুঁজতে গেলে যে কেন এটা এত তাড়াতাড়ি সরাসরি রাজনৈতিকরণ করা হচ্ছে, তাহলে বেশ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হয়। যেমন দেখুন, হঠাৎ করে আজকেই হচ্ছে এমন নয়, কারণ বাঙালি জাতি তার মানে তো পলিটিক্যাল খানিকটা, এটা প্রথম থেকেই, মানে রকে বসে আড্ডা, দুর্গাপুজো, রাজনীতি। আমি অন্যান্য ভারতবর্ষের রাজ্যের রাজনীতি, মানে বিধানসভা নির্বাচন অথবা রাজ্যসভার নির্বাচনে দেখেছি সেখানে মানুষজন এতটা ইনভলভ হন না, ওয়্যারাজ যেখানে বাংলায় এসে সেদিন আমি ভোটের দেখেছি, দিনেও বোঝা যায় না সেটা ভোট। হ্যাঁ আর সেটা আমাদের এখানে যে কোনো দিন কফি হাউসে গেলে মনে হয় কাল একটা ভোট। সব, মানে বাঙালির ওটা একটা চরিত্রে রয়েছে যে তারা রাজনীতি নিয়ে মোটামুটি কম বেশি ধারণা রাখে। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে আপেক্ষিক একটা ধারণা সবারই রয়েছে, হয়তো ভিতরে সবাই ডিটেলে ঢুকেন না, হয়তো সব তথ্যও জানা নেই, কিন্তু এই ওপর মোটামুটি একটা ধারণা এবং এই চর্চায় অংশগ্রহণ, এটা তো সমানে চলে আসছে, এটা একটা ট্র্যাডিশন। সুতরাং সেই জায়গা থেকে এটা একটা আদ্যপ্রান্ত পলিটিক্যাল একটা বেসড গল্প, যদিও এটা একটা উপন্যাস, কিন্তু তাহলেও সেটা তো শুরুটা বা ওই গল্পটা তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে, তার একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, সুতরাং সেক্ষেত্রে চট করে দাগিয়ে দেওয়া সহজ হয়। এবং ওই যে বললাম রাজনীতি, এটা একটা বাঙালির রক্তে, দুর্গাপুজো এবং রাজনীতি, সুতরাং সেই জায়গা থেকেও একটা প্রত্যেকের একটা আগ্রহ। এবং আরও একটা যে সামনে নির্বাচন আসছে, এবং সেই জায়গা থেকেও এটাকে দাগিয়ে দিলে সুবিধা হয় বলে কিছু মানুষের, তারাও দাগিয়ে দিচ্ছে, কিন্তু গল্পটাকে গল্পের মতন দেখলে বেশি ভালো হয়। এবং যা ইনফরমেশন যা যা পাচ্ছেন সেটাকে সেই সেই সময়ের ঘটনা এবং একটা ছবি, এটা দেখলেই ভালো হয়। কিন্তু তার বাইরেও মানুষের তো নানা রকম আগ্রহ, এটা তো আপনি আটকাতে উড়িয়ে দেওয়া পারবেন যাবেই না। না। আচ্ছা, কর্পূর নিয়ে শেষ প্রশ্ন যেটা করবো, যে আগের দিন ট্রেলার লঞ্চে আরেকটা কথা শুনেছি, সেটা আমার বেশ অন্যরকম মনে হয়েছে। পরিচালক স্টেজ থেকে বলেছেন যে এই ছবিটা করবার সময় অনন্যা তার বাচন ভঙ্গিটাকে ভেঙে বদলে ফেলেছে। এটা কিন্তু যারা অভিনয় করেন তারা জানেন যে মানে হাঁটা চলা তবুও কিছুক্ষণের জন্য বদলে ফেলা একরকম, একটা এন্টায়ার ছবিতে বাচন ভঙ্গি বদলানোটা খুব টাফ। তা এই টাফ কাজটা কি করে সফলভাবে করা গেল?
তার জন্য বোধহয় পুরো ক্রেডিটটাই আমাকে পরিচালক দ্য স্টোরি টেলার অরিন্দম শীল এবং তার টিমকে দিতেই হয়, কারণ উনি আমাকে বলেছিলেন যে এইভাবে, যে দ্য ওয়ে আই টক, আমি যেভাবে কথা বলি বা আমি যে পাবলিক অ্যাড্রেস করি, অথবা আমি ফেসবুক লাইভ করি, অথবা যে ভাষায় আপনার সঙ্গে আমি কথা বলি, সেটা থেকে উঠে উঠে এটা প্রতিষ্ঠানের এডিটর হওয়া, সেক্ষেত্রে তার বাচনভঙ্গিটা একটু অন্যরকম হলে ভালো হয়। সুতরাং সেটার প্রথম দিন উনি বলেছিলেন, এবং পরবর্তীকালে খানিকটা আপনাদের দেখে, অর্থাৎ এই যে সারা বছর যে এরকম ভাবে আপনারা প্রশ্ন করেন, কি সারা বছর করতে, বিরক্ত হতে হতে ওটা অভ্যেস হয়ে গেছে যে কোন প্রশ্নটা বেশি করেন, কোনটা আমাকে মনে হয় যে একটুখানি অ্যাভয়েড করলে ভালো হয়, অথবা আপনারা চেপে ধরেন, এই যে একটা একটা অধ্যায়, সেটা তো চলছেই এই যাত্রাপথে। সুতরাং সেটাও খানিকটা অ্যাডাপশন হয়েছে, সব মিলিয়েই কর্পূরের মানে গল্পিকা। সিনেমাটা তো আপনাদেরকে সবাইকে দেখতে হবে, কর্পূর দেখলে বুঝবেন যে ওই যেহেতু পলিটিক্যাল সিনেমা, তাই জন্য বলছি যে আমাদের সবুজ শিবিরের গৈরিকা, কেন তার নাম গৈরিকা হলো সেটা তো ফাইনালি ছবি দেখলে বোঝা যাবে। একটুখানি বলেছিলাম সবাইকে ছবিটা দেখ। কর্পূর একটা অন্যরকম ছবি, এবং সবচেয়ে আরও একটি কারণে দেখতে হবে, সেটা হচ্ছে ধুরন্ধর 2 আসছে। সুতরাং ন্যাশনাল একটা ছবি এবং রিজিওনাল একটা ছবি, এটাকেও কিন্তু প্রমোট করার দায়িত্ব আমাদের সকলের। এবং ছবি দেখা অর্থাৎ এন্টারটেনমেন্টের সঙ্গে সঙ্গে এর সঙ্গে তো একটা ইন্ডাস্ট্রি, প্রচুর মানুষ জড়িয়ে আছেন, আমি টেকনিশিয়ানদের কথা বলবো, তাদেরও এটাকে নিয়েই জীবন। সুতরাং একটা জীবন এবং জীবিকা, শুধু ছবি না। সেই কারণেও সিনেমা দেখা, তবে কর্পূরের একটা অন্যরকম উন্মাদনা, উত্তেজনা, উৎসাহ থাকবে, কারণ গল্পটা একটু অন্যরকম। আর অতনুদা বললেন, অর্থাৎ সব মিলিয়েই কর্পূর একটা ডিসঅ্যাপিয়ারেন্সের ছবি, ঈদে আসছে। এবং এর আগেও যেমন আপনারা সবাই মিলে অরিন্দম শীলের শিবিরকে এবং তার তৈরি ছবিকে, ফিরদৌস হাসান ফ্রেন্ডস কমিউনিকেশন, তার অনেক ছবিকে ভালোবাসা দিয়েছেন। সুতরাং আমাদের খুব আশা যে এরকম একটা দারুণ পলিটিক্যাল থ্রিলার, সেটা সবাই মিলে, শুধু অর্থাৎ নিজের পরিবার না, আত্মীয় স্বজন সবাই নিয়ে হইচই করে, একদম ইলেকশনের আগে আগে এবং ঈদের সময় তেমন গরমটা পড়েনি। সুতরাং পোস্ট হোলি একটা দারুণ সবাইকে নিয়ে একটা সিনেমা দেখার নাম হচ্ছে কর্পূর।